ধানের শীষকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক হিসাবে উল্লেখ করে আগামী 12 ফেব্রুয়ারি ভোট দিয়ে দেশ পুনর্গঠনের যাত্রা শুরু করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণার শেষ দিন রাজধানীতে নির্বাচনী সমাবেশে দেয়া বক্তব্যে তিনি সব কথা বলেন। নিজের ও দলের নানান পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, বায়বীয় নানান কথা বলে হাততালি নিচ্ছে একটি দল, কিন্তু দেশ পরিচালনা সহজ নয়, আর বিএনপির সেই অভিজ্ঞতা রয়েছে। একাধিক সমাবেশে তারেক রহমান মুক্তিযুদ্ধ এবং জুলাইয়ের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার করেন। ইউসুফ আলীর রিপোর্ট। দ্বিতীয় দফায় রাজধানীর বিভিন্ন স্থানে নির্বাচনী জনসমাবেশের আয়োজন করে বিএনপি। প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে ঢাকা 17 আসনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় ঢাকা 17 এলাকাবাসী, আপনারা যদি ধানের শীষকে সমর্থন দেন, আপনারা যদি ধানের শীষকে জয়যুক্ত করেন, ইনশাআল্লাহ বিএনপির একমাত্র রেকর্ড আছে, বিএনপির একমাত্র অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সঠিকভাবে পরিচালিত করতে হয়। তিনি বলেন, প্রিয় মাতৃভূমি পুনর্গঠনে বিদেশ থেকে কেউ এসে গঠন করে দেবে না, তাই নিজেদের উদ্যোগ নিতে হবে। আমাদের এখন মূল লক্ষ্য হচ্ছে আমরা স্বৈরাচারকে বিদায় করি। এই দেশের মানুষ এখন আমাদের সামনে কাজে হাত দিতে হবে। কি সেই কাজ? সেই কাজ হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে হবে আমাদের। তারেক রহমান বলেন, মুক্তিযোদ্ধা ও জুলাই শহীদদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বিএনপি। আমাদের মুক্তিযোদ্ধারা 1971 সালে জীবন বাজি রেখে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলেন। এমনকি 2024 সালে জুলাই আন্দোলনে আমরা দেখেছি 1500 মানুষকে হত্যা করা হয়েছে, হাজার হাজার মানুষকে পঙ্গুত্ব বরণ করা হয়েছে। এই যে মানুষগুলো পঙ্গুত্ব বরণ করেছেন, নিশ্চয়ই তাদের একটি প্রত্যাশিত বাংলাদেশ ছিল, যেই বাংলাদেশে মানুষ নিরাপদে থাকতে পারবে, যেই বাংলাদেশের মানুষকে তার ধর্ম বর্ণ দিয়ে বিচার করা হবে না, বরং তার মেধা এবং তার যোগ্যতার বিচার দিয়ে তাকে বিচার করা হবে। তিনি বলেন, বেকারত্ব দূর করতে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউট তৈরি করে আইটি সেক্টরে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আমরা এই মানুষগুলোকে আমরা দক্ষ মানুষ হিসাবে গড়ে তুলতে চাই, যাতে করে দেশের ভিতরেই ব্যবসা বাণিজ্য হোক, দেশের ভিতরে চাকরি বাকরি হোক, অথবা বিদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা করে যাতে তারা তাদের বেকারত্ব ঘোচাতে পারে। জনগণ সাথে আছে বলেই বিএনপি দেশ গঠনে নানা উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আমরা সারা বাংলাদেশে শহর হোক, গ্রাম হোক, প্রত্যেকটি জায়গায় আমরা সারা বাংলাদেশে 1 লক্ষ স্বাস্থ্য কর্মী নিয়োগ করতে চাই। এই স্বাস্থ্য কর্মীরা, তরুণরা, যুবকরা যারা বিদেশে যাবে, যারা অর্থ সংকটের কারণে যেতে পারছে না, তাদেরকে আমরা জমি বিক্রি করতে দেব না বাপ দাদা। তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে দেব, যেই টাকা সে ধীরে ধীরে ওখানে কর্মসংস্থান করে শোধ করবে। রাজধানীতে নির্বাচনী জনসভার দ্বিতীয় দিনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই। তাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বেছে নেওয়ার আহ্বান জানান তিনি। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিভেদ ও বিভাজনের রাজনীতি ভুলে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায় জামায়াত ইসলামী। জামায়াতের হাতেই দেশের পরিবর্তন সম্ভব। প্রত্যাশার নতুন বাংলাদেশ গড়তে দেশবাসীকে ভোটের বিষয়ে নৈতিকভাবে ভাবার আহ্বান জানিয়েছেন তিনি। সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন ও বেতারে জাতির উদ্দেশ্যে দেয়া দলীয় প্রধানের নির্বাচনী ভাষণে তিনি আহ্বান জানান। ডাক্তার শফিকুর রহমান বলেন, দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না, এমন বাংলাদেশ চায় জামায়াত। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে কেউ ধর্মীয় পরিচয়ে কাউকে আঘাতের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। নারীরা থাকবে সবচেয়ে নিরাপদ। এ সময় তিনি তার দলের বিভিন্ন অঙ্গীকার তুলে ধরেন। প্রিয় দেশবাসী, বাংলাদেশ আয়তনে ছোট্ট, কিন্তু জনসংখ্যার দিক থেকে একটি বড় দেশ। এই জনসংখ্যাকে অনেকে সমস্যা হিসেবে বিবেচনা করলেও আমরা মনে করি এটি আল্লাহর নিয়ামত এবং এক বড় সম্পদ। তাই আমাদের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হলে নীতি এবং নৈতিকতা ভিত্তিক রাজনীতির বিকল্প নেই। সমাজে নীতি, নৈতিকতা, শৃঙ্খলা, জবাবদিহিতা প্রতিষ্ঠা করা ছাড়া কোনো জাতি এগোতে পারেনি, আমাদের পক্ষে অসম্ভব না। যে সমাজে নারীর মর্যাদা রক্ষা করতে পারে না, সেই সমাজ কখনো সমৃদ্ধ হতে পারে না। আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরের ভেতরে নয়, সমাজের মূলধারার নেতৃত্বে থাকবেন সগৌরবে।
কর্পোরেট জগৎ থেকে রাজনীতি সবখানে তাদের মেধার মূল্যায়ন হবে কোনো বৈষম্য ছাড়াই। আমরা এমন এক দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে কোনো মা বোনকে মেয়েকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। আপনাদের অধিকার রক্ষার লড়াইয়ে আমাদের সঙ্গী হন। একটি উন্নত ও আধুনিক দেশ গড়ার কারিগর হিসাবে আমাদের নির্বাচিত করুন। প্রিয় দেশবাসী, আমরা মনে করি সমাজে ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে সকলকে মর্যাদা দিতে হবে এবং সকলের মানবাধিকার সুরক্ষা করতে হবে। সকল পরিচয় নির্বিশেষে আমরা অঙ্গীকার ব্যক্ত করছি যে একটি মানবিক উন্নত দেশ গড়ার জন্য দলমত নির্বিশেষে সকলের মান, ইজ্জত, অধিকারের সুরক্ষা দিব ইনশাআল্লাহ। এই বাংলাদেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার। কেউ ভয়ের সংস্কৃতির মধ্যে বাস করবে না। যদি কেউ ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে আঘাত করার চেষ্টা করে, আমরা অতীতের মতো ভবিষ্যতেও তা প্রতিরোধ করব। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ কেন্দ্র দখল করতে আসলে লাঠি হাতে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করলে ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের যে অবস্থা হয়েছিল তার চেয়েও ভয়াবহ হবে। দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় তিনি নির্বাচন কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন। ফরজ নামাজের খোঁজ থাকে না, তাহাজ্জুদের নামাজ পড়ে তারা ভোট কেন্দ্রে আসতে চায়, তাদের পরিকল্পনা কি বাংলাদেশের মানুষ জানে? আমরা ইনশাআল্লাহ থাকবো, ভোট কেন্দ্রে থাকবো। ভোট কেন্দ্র যদি দখলের চেষ্টা করা হয়, ইনশাআল্লাহ শক্ত হাতে, লাঠি হাতে তরুণ সমাজ প্রতিহত করতে হবে 12ই ফেব্রুয়ারি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ টেলিভিশন ও বেতার দলীয় প্রধান হিসেবে নির্বাচনী ভাষণে তিনি এসব কথা বলেন। প্রিয় দেশবাসী, বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 1.5 কোটি প্রবাসী বাংলাদেশির বসবাস। প্রবাসীরা অনেকেই বাংলাদেশে তাদের প্রিয় পরিবার পরিজন ছেড়ে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন। বৈদেশিক আয়ের ক্ষেত্রে বাংলাদেশে গার্মেন্টস সেক্টরের পরই প্রবাসী বাংলাদেশিদের অবদান। কিন্তু দেশে প্রবাসীদের সুযোগ সুবিধা, সম্মান এবং মূল্যায়নের ক্ষেত্রে তাদের অভিযোগ দীর্ঘদিনের। দেশে বিদেশে প্রবাসীদের সম্মান, সুযোগ সুবিধা, সুরক্ষা, অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এবার আমরা প্রবাসী কার্ড প্রবর্তনের পরিকল্পনা গ্রহণ করেছি। এই কার্ডের মাধ্যমে দেশে প্রবাসীদের অর্থনৈতিক বিনিয়োগ সুরক্ষা এবং বিমানবন্দরে তাদের হয়রানি বন্ধ সহ কয়েকটি সুবিধা বিদ্যমান থাকবে ইনশাআল্লাহ। দক্ষ বাংলাদেশি শ্রমিক বিশ্বের কোনো দেশে কাজের নিশ্চয়তা বা অফার পেলে বিদেশে কর্মস্থলে যোগদানের জন্য তাদেরকে যাতে দেশে তাদের জায়গা জমি বিক্রি করতে না হয়, এজন্য রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে। প্রিয় দেশবাসী, বাংলাদেশের 90% বেশি মানুষ মুসলমান। মহান আল্লাহর দরবারে আমাদের সকলের একটাই প্রার্থনা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, দোজখের আগুন থেকে বাঁচাও। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথাটি সন্নিবেশিত করেছিলেন। কিন্তু তাবেদার সরকার সংবিধান থেকে এই কথাটি বাদ দিয়েছিল। আল্লাহর রহমতে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের রায় বিএনপি পুনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথাটি সংবিধানে পুনরায় সন্নিবেশিত করা হবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আমাদের এই ধর্মীয় বিশ্বাস এবং মূল্যবোধের বিরুদ্ধে বিভিন্ন সময় সামাজিক রাজনৈতিক আগ্রাসন চালানোর অপচেষ্টা হয়েছিল। অপরদিকে দেশ বরেণ্য অনেক আলেম ওলেমা সোচ্চার কণ্ঠে বলেছেন,
কেউ কেউ স্রেফ দলীয় স্বার্থ হাসিলের জন্য ধর্মের অপব্যাখ্যা করে বিশ্বাসী মুসলমানদেরকে বিভ্রান্ত করারও অপচেষ্টা চালাচ্ছে। সুতরাং সকল বিশ্বাসীদের প্রতি আহ্বান, কেউ যেন বিশ্বাসী মুসলমানদেরকে বিভ্রান্ত করতে না পারে সেই ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। বিএনপি এমন একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চায় যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী, অবিশ্বাসী কিংবা সংশয়বাদী, পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী প্রতিটি নাগরিক নিরাপদ থাকবে। 1971 সালের স্বাধীনতা যুদ্ধ সময় কে কোন ধর্মের এটি কোনো জিজ্ঞাসা ছিল না। 2024 সালের স্বাধীনতা রক্ষার যুদ্ধেও কে কোন ধর্মের, কার কি ধর্মীয় পরিচয়, এটি কোনো জিজ্ঞাসা ছিল না। আমরা মনে করি ধর্ম যার যার, রাষ্ট্র সবার। প্রতিটি ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় বিশ্বাস এবং রীতি অনুযায়ী যার যার ধর্ম পালন করবেন। এটি একটি আধুনিক সভ্য সমাজের রীতি। সকল নাগরিকের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। প্রিয় দেশবাসী, দেশের গত 55 বছরের ইতিহাসে এটি বারবার প্রমাণিত হয়েছে, দেশের গণতান্ত্রিকামী জনগণ তাদের স্বাধীনতা হরণকারী স্বৈরাচার, ধর্মীয় চরমপন্থা কিংবা উগ্রবাদ কোনোটিকেই পছন্দ করে না। নিজ নিজ ধর্মীয় বিশ্বাস এবং সংস্কৃতি বজায় রেখেই যাতে আমরা সকলে মিলেমিশে একটি নিরাপদ বাংলাদেশ গড়তে পারি, এ লক্ষ্যেই স্বাধীনতার ঘোষকের যুগান্তকারী রাজনৈতিক দর্শন ছিল বাংলাদেশী জাতীয়তাবাদ। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই বাংলাদেশ আমাদের সবার। আমরা সবাই বাংলাদেশী। প্রিয় দেশবাসী, দেশের জনগণের সমর্থনে বিএনপি অতীতে বহুবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে দেশকে স্বনির্ভর বাংলাদেশ হিসাবে গড়ে তুলেছিলেন। বাংলাদেশের স্বার্থের পক্ষে থাকার কারণেই তাকে শাহাদাত বরণ করতে হয়েছে। আমার মা মরহুমা বেগম খালেদা জিয়া, যাকে বাংলাদেশের জনগণ অর্থাৎ আপনারাই দেশনেত্রী উপাধি দিয়েছিলেন, তিনি কখনোই আপনাদের সম্মানের অমর্যাদা করেননি। জীবনের শেষ বয়সে এসেও তিনি জেল জুলুম বরণ করেছেন, কিন্তু বাংলাদেশের স্বার্থের সঙ্গে আপোষ করেননি। সন্তান হিসাবে আমি জানি তার কাছে অনেক প্রস্তাব এসেছিল। তিনি চাইলেই সেই প্রস্তাব গ্রহণ করে জেল জুলুম এড়িয়ে বিদেশে চলে যেতে পারতেন, কিন্তু তার হৃদয় জুড়ে ছিল বাংলাদেশ। দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণের বিশ্বাস ছিল খালেদা জিয়া জালিমের কারাগারে থাকলেও তিনি তাবেদার অপশক্তির ভয়ের কারণ। খালেদা জিয়াও জনগণের বিশ্বাস এবং ভালোবাসার মর্যাদা দিয়েছিলেন। তিনি দেশেই থেকেছিলেন শেষ দিন পর্যন্ত। প্রিয় দেশবাসী, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশে পুনরায় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চেয়েছিলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণের সামনে খালেদা জিয়ার আকাঙ্ক্ষা পূরণের সেই সময় উপস্থিত। আগামী 12ই ফেব্রুয়ারি রাষ্ট্র ও সরকারের জনগণের অধিকার প্রতিষ্ঠার দিন। দেশনেত্রী খালেদা জিয়া জনগণের চূড়ান্ত বিজয় দেখে যেতে পারেননি। প্রিয় দেশবাসী, সারা দেশের সকল ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, রিক্সা চালক, গার্মেন্টস কর্মী, ফুটপাতের হকার থেকে শুরু করে শিক্ষক, সাংবাদিক, শিল্পী, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, সরকারি বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী কিংবা শিল্প উদ্যোক্তা এবং দেশের সকল মায়েরা, বোনেরা, সবার কাছে আমার বিনীত আবেদন, আপনারা যারা শহীদ জিয়াকে ভালোবাসেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন,
স্বাধীনতা ও গণতন্ত্রকে ভালোবাসেন, আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আপনারা ধানের শীষকে বিজয় করুন। ধানের শীষের বিজয়ের অর্থ বাংলাদেশের বিজয়। ধানের শীষের বিজয়ের অর্থ স্বাধীন, সার্বভৌম, তাবেদার মুক্ত বাংলাদেশ। প্রিয় দেশবাসী, শহীদ জিয়া আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাফল্য যাত্রা অব্যাহত রাখতে আমি আমার দলের নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে বিএনপির রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য দীর্ঘদিন থেকে হাতে কলমে প্রস্তুতি নিয়েছি। 2001 সালে যখন আপনাদের সমর্থনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছিল, আমি তখন সরকারের অংশ হইনি। তবে বিএনপির একজন কর্মী হিসাবে সারা দেশে প্রতিটি জেলা, উপজেলা, গ্রাম, নগর, বন্দরে ঘুরেছি। আপনাদের স্থানীয় সমস্যাগুলো, সম্ভাবনাগুলো জানার, বোঝার চেষ্টা করেছি। পরিস্থিতির কারণে বিদেশে থাকতে বাধ্য হলেও হৃদয়, মন, সত্তা জুড়ে ছিল বাংলাদেশ, বাংলাদেশের জনগণ। আমি তাই বিদেশে অবস্থানকালীন সময়েও দেশের প্রতিটি এলাকায় আপনাদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করেছি। বিদেশ থেকে দেশে ফিরেও আমি আবারও এই স্বল্প সময় যতটুকু সম্ভব আপনাদের কাছে ছুটে গিয়েছি। আমি আপনাদের ভালোবাসা পেয়েছি, বিএনপির প্রতি আপনাদের আবেগ এবং ভালোবাসা উপলব্ধি করেছি। প্রিয় দেশবাসী, 12ই ফেব্রুয়ারি বিএনপির প্রতি আবারও আপনাদের ভালোবাসা প্রকাশের দিন। অতীতে আপনাদের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি হয়েছে। সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে অবলম্বন করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আবারও আমি আপনাদের সমর্থন চাই। আমি দেশ এবং জনগণের জন্য, আপনার এবং আপনার পরিবারের সদস্যদের জন্য যেসব পরিকল্পনা গ্রহণ করেছি, প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য ধানের শীষে আপনাদের সমর্থন এবং আপনাদের ভোট চাই। প্রিয় দেশবাসী, প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ, আইনের শাসন প্রতিষ্ঠা। দর্শক, বাংলাদেশ টেলিভিশন ও বেতারে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সেখানে যুক্ত হয়েছিলাম। চলে যাচ্ছি পরের সংবাদে। হেরে যাওয়ার ভয়ে একটি পক্ষ নির্বাচনকে হাইজ্যাক করার পায়তারা করছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কোনো জালিয়াতি ভোট চোর যেন জনগণের ভাগ্য নিয়ে খেলতে না পারে, সেজন্য এখন থেকেই পাহারাদারি শুরু করতে হবে বললেন তিনি। মোহাম্মদপুর ঈদগাহ মাঠে ঢাকা 13 আসনে 11 দলীয় জোট প্রার্থী মামুনুল হকের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির। এস এম আরিফের রিপোর্ট। মোহাম্মদপুর ঈদগাহ মাঠে ঢাকা 13 আসনের 11 দলীয় জোট প্রার্থী মামুনুল হকের নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্যে জামায়াতের আমির বলেন, সরকারের আমলা, সচিব, কিছু অসৎ লোক এখনো দলবাজি করছে। সরকারের কিছু আমলা, কিছু সচিব, কিছু অসৎ লোক এখনো দলবাজি করছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যান্ডিডেটকে জিতিয়ে আনার চেষ্টা করছেন। ক্যান্ডিডেট জিতবে বা পরাজিত হবে সেটা জনগণের ভোটে। আপনি কে? আপনাকে কে এই দায়িত্ব দিয়েছে? মনে রাখবেন, ক্ষমা বারবার পাবেন না। অপরাধ করে অতীতে ক্ষমা পেয়েছেন, আগামীতে সেই ক্ষমা করা হবে না। নির্বাচনকে হাইজ্যাক করার পায়তারা করছে একটি পক্ষ বলেও মন্তব্য করেন তিনি। একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারেই হতাশ হয়ে পড়েছে এবং হতাশা থেকে তারা এখন চূড়াই পথেই নির্বাচনকে হাইজ্যাক করার চিন্তা করছে। গুন্ডাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে, অস্ত্রের ভান্ডার গড়ে তোলা হয়েছে, ভোট কেন্দ্র অন্যায়ভাবে দখল করে মানুষের ভোট কেড়ে নেওয়ার পায়তারা করা হচ্ছে। তাদের সমস্ত অপকর্ম ইনশাআল্লাহ আমরা প্রতিহত করে দেব।
ভোট চুরি ঠেকাতে এখন থেকেই পাহারাদারি শুরু করতে বললেন আমিরে জামায়াত। কোন ভোট ডাকাত, কোন জালিয়াত, কোন ভোট চোর, কোন অবৈধ ইঞ্জিনিয়ার যাতে জনগণের কপাল নিয়ে খেলতে না পারে তা রুখে দিতে হবে ইনশাআল্লাহ। এখন থেকে পাহারাদারি শুরু, বিজয়ের মালা গলে পরিয়ে দিয়ে তারপরে ঘরে ফিরবেন। 5টি বিশ্ববিদ্যালয়ের মতো 12 তারিখও জনগণ জামায়াতের পক্ষে থাকবে বলে প্রত্যাশা করেন শফিকুর রহমান। ইনশাআল্লাহ 12 তারিখ বাংলাদেশ একই দৃশ্য দেখবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। SM আরিফ, মাই টিভি, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। বিকেলে এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এর আগে দুপুরে আসন্ন নির্বাচন ও গণভোট ঘিরে ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন নেয়ার বিধিনিষেধ আরোপের কথা জানায় ইসি। এ সংক্রান্ত এক চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী 12 ফেব্রুয়ারি ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার, সাধারণ আনসার বা ভিডিপি নির্বাচন সুরক্ষা 2026 অ্যাপ্লিকেশন ব্যবহারকারী 2 জন আনসার সদস্য ফোন রাখতে পারবেন। এছাড়া অন্যরা কেউ মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল সকাল 7:30টায়। নির্বাচন কমিশনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুযায়ী গত 22 জানুয়ারি থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচারণা ভোট গ্রহণের 48 ঘন্টা আগে শেষ হচ্ছে। নির্বাচনী প্রচারের শেষ দিনে সারা দেশে ভোটারদের কাছে গিয়ে সমর্থন ও ভোট চাইছেন প্রার্থীরা। আগামী 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এদিন সকাল 7:30টা থেকে বিকেল 4:30টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে সারা দেশে 299 সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দর্শক, শেষ দিনে সারা দেশে জমে উঠেছে নির্বাচনী প্রচার। এই মুহূর্তে সাভার থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান খায়রুল। খায়রুল, সাভারে নির্বাচনী প্রচারণার কেমন চিত্র দেখছেন আমাদেরকে জানান। যেমনটি বলছিলেন, আসলে নির্বাচনের কিন্তু এখন একদম সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। আর মাত্র দুই দিন পরেই কিন্তু আসলে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে কিন্তু আসলে সাভারে আমি যদি বলি যে সাভারে আপনার এক দাগে যে প্রায় 7.5 লক্ষ ভোটারের এই সাভারে কিন্তু আসলে আসন কিন্তু রয়েছে 3টি, ঢাকা 19, ঢাকা 14 এবং ঢাকা 2। এই মিলে কিন্তু আসলে সাভারের যে ভোটাররা আছেন তারা কিন্তু আসলে ভোট দিবেন। আর ঢাকা 19-এ কিন্তু আমি অবস্থান করছি। আর ঢাকা 19-এ যদি একটু বিস্তারিত বলতে চাই, এখানে কিন্তু আসলে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। 8 জনের ভিতরে কিন্তু আসলে মানে বিএনপি থেকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন, লড়ছেন এমপি পদে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, এবং এনসিপি যেমন যেটি আমরা জানি যে 10 দলীয় ও ঐক্য জোট, যেটি সেই ঐক্য জোট থেকে কিন্তু এখানে দেওয়া হয়েছে এনসিপির প্রার্থীকে দিলশান আরা পারুল, যিনি শাপলা প্রতীক নিয়ে আর কি এখানে মানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও আছেন চৌধুরী হাসান সরওয়ার্দী এবং এএনপিপি, ন্যাশনাল পিপলস পার্টি, এইখান থেকে আছেন ইসরাফিল হোসেন সাবারি, এবং বাংলাদেশ মুসলিম লীগ থেকে আছেন কামরুল, ইসলামী আন্দোলন থেকে আছেন মোহাম্মদ ফারুক খান, এবং জাতীয় পার্টি থেকে আছেন বাহাদুর ইসলাম, গণ অধিকার পরিষদ থেকে আছেন শেখ শওকাত হোসেন। আমরা এখন যেই নির্বাচনী প্রচারণায় আছি, যদি প্রচারণার ক্ষেত্রে বলি, এখন কিন্তু শেষ মুহূর্তের প্রচারণা খুব জমজমাট হচ্ছে। এখন এই বর্তমানে আমরা যেখানে আছি, এখানে কিন্তু আসলে 10 দলীয় বা 11 দলীয় যে ঐক্যজোট আছে, সেই 11 দলীয় ঐক্যজোটের যে প্রার্থী আছে তার কিন্তু আসলে একটি উঠোন বৈঠক বলা চলে বা নির্বাচনী প্রচারণার সভা বলা চলে। এখানে আমরা এসে দেখেছি প্রার্থী আসছেন, এখানে ওনাদের যে প্রার্থীর যে সমন্বয়ক আছেন, আমরা একটু তার কাছ থেকে জানতে চাইবো যে আপনাদের আসলে এই নির্বাচনে বর্তমানে এখন আপনাদের নির্বাচনে আপনাদের প্রচারণার কি অবস্থা আছেন আপনারা, এবং আপনারা কি ফিল করছেন।
আলহামদুলিল্লাহ, আমাদের প্রচারণা খুবই ভালো চলছে এবং আমরা যেভাবে প্রচার করছি মানুষের প্রত্যেকটা মানুষের দরজা দরজা আমরা গিয়েছি এবং তাদের খুব ভালো এবং পজিটিভ সাড়া আমরা পেয়েছি। আশা করি যে এই আসনে, ঢাকা 19 আসনে আমাদের 11 দলীয় জোট প্রার্থী দিলশানা পারুল আপা একটা ভালো এবং পজিটিভ রেজাল্ট আমাদের উপহার দিবেন ইনশাল্লাহ। আমাদের এখানে আমরা জয়ী হওয়ার মতোই প্রত্যাশা করতেছি। যেমনটি শুনছিলেন, প্রতিটি প্রার্থী কিন্তু তাদের জয়ী হওয়ার ব্যাপারে তারা মানে আশাবাদী। এবং আমরা যদি একটু বলি যে এই ঢাকা 19 আসনে আমরা কিন্তু ইউনোর সাথে কথা বলেছি, যে তিনি আমাকে বলেছেন যে গতকালকে কিন্তু ভোটের যত সরঞ্জামাদি তা কিন্তু এসে পৌঁছেছে সাভারে। এছাড়াও যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের বিষয়টি একটু বলি, আমাকে কিন্তু এএসপি আরাফাতুর রহমান তিনি কিন্তু জানিয়েছেন যে তাদের সকল রকমের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকালকে কিন্তু আসলে পুলিশের এবং যারা বাহিনীর যারা আছেন, যারা ভোটে কাজ করবেন, তারা কিন্তু একটি মানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি বড় ধরনের একটি সভা করবেন, যেটি হচ্ছে মির্জা হাফিজ গোলাম কলেজে। এছাড়াও আমরা আনসার ভিডিপি থেকে আমরা জানতে পেরেছি তারা কিন্তু আসলে প্রায় 7,000 আনসার ভিডিপির সদস্য কিন্তু প্রস্তুত রয়েছে। খায়রুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সার্ভার থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আসাদুজ্জামান খায়রুল। চলে যাচ্ছি পরের সংবাদে। জাতীয় নির্বাচন ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই উল্লেখ করে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সময়ের থেকে ভালো। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি। ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী আরও বলেন, অতীতের মতো পুলিশ সদস্যরা কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হিসেবে ব্যবহার হবে না। এস এম আরিফের আরও একটি রিপোর্ট। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংবাদ সম্মেলন করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি জানান, নির্বাচন ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পুলিশ সদস্যদেরকে স্বীয় দায়িত্ব, কর্তব্য, পেশাদারিত্ব নিরপেক্ষভাবে পালনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। আমাদের সীমিত সম্পদ ও জনবলের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে ত্রুটিহীন ও সর্বজন গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতের কালিমা মুছতে পুলিশ বাহিনী বদ্ধপরিকর। গত 15 মাস আই এম পুলিশ কমিশনার অফ ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আপনারা কি দেখছেন আমরা কোনো দলের পক্ষে কাজ করছি? নানা কারণে এবারের নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে, সেই কালিমামুক্ত হয়ে জাতিকে একটি অর্থবহ ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন নিয়ে কোনো ধরনের হুমকি রয়েছে কিনা এমন প্রশ্নেরও জবাব দেন ডিএমপি কমিশনার। কোনো থ্রেট নাই। পরিবেশ দেখতেছেন না, স্বাভাবিক সময়ের চেয়ে ভালো পরিবেশ চলতেছে। ক্রাইম নাই, ল অ্যান্ড অর্ডার সমস্যা নাই, রাস্তা ব্লকিং নাই, খুবই ভালো পরিবেশ। 3 কোটি লোকের শহর, এইরূপ একটি শহরে আমরা পুলিশিং করি। ঢাকায় 1614টি ভোট কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ এবং 517টিকে সাধারণ ভোট কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, রংপুরে শেষ মুহূর্তে প্রচারণার কেমন চিত্র দেখছেন আমাদেরকে জানান। দেখতেই পাচ্ছেন যে আসলে আমি চার স্টলে রয়েছি। আপনি জানেন যে যেহেতু নির্বাচনী দিনক্ষণ একেবারে খুব একটা নেই, কারণ রাত পোহালেই অর্থাৎ সকাল 7:30 নাগাদ যে নির্বাচনী প্রচারণা, গণভোট এবং জাতীয় সংসদ যে নির্বাচন, সেই গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচারণা, সেটি কিন্তু শেষ মুহূর্তে আমরা যেটি দেখলাম যে পুরো রংপুরে যে 6টি সংসদীয় আসন রয়েছে, সেই সংসদীয় আসনগুলোতে কিন্তু আমরা দেখেছি যে একেবারে চায়ের কাপ, মানে এক কথা সে যে আসলে হাফিজ, যদি আপনাকে জানিয়ে রাখি যে চায়ে যেমন আসলে উত্তাপ ছড়াচ্ছে, সেই সাথে কিন্তু আসলে নির্বাচনের প্রচারণাও কিন্তু আসলে উত্তাপ ছড়াচ্ছে। প্রার্থীরা তাদের শেষ মুহূর্তে যে প্রচারণা, সেটি কিন্তু আমরা ব্যস্ত সময় পার করতে দেখলাম। আসলে এখন প্রার্থীরা তো তাদের কর্মকাণ্ড এবং তাদের নির্বাচনী প্রচারণা শেষ করলো এবং আসলে কেমন প্রার্থীকে এবারে বেছে নেবেন এই অঞ্চলের মানুষ,
এই অঞ্চল নানাভাবে বঞ্চিত, নানাভাবে উন্নয়ন থেকে বঞ্চিত। আমরা একটু আসলে এই 4 স্টলে, আমি রয়েছি রংপুরের সংসদীয় 6 আসনে, আমরা একটু আসলে 4 ক্যান্টিনে যারা আসলে আড্ডা দিচ্ছেন এবং গণমাধ্যমের বিভিন্ন খবর কিন্তু দেখছেন যে আসলে ভোট নিয়ে কোনো শঙ্কা আছে কিনা, সেই কথাগুলো কিন্তু আমরা এই 4 স্টলে কিন্তু নানাভাবে শুনছি। নানাভাবে ভোটের সময় কিন্তু আসলে অনেক ভোটাররা কিন্তু তাদের ভোটাধিকার দিতে পারেনি। এবার আসলে সেই শঙ্কাটা কাজ করছে কিনা আমরা একটু কথা বলতে চাই যে বিগত সময় তো আসলে ভোট দেওয়ার আগে অনেক ক্ষেত্রে ভোট হয়ে যায়, এবার আসলে ভোট নিয়ে কোনো শঙ্কা আছে কিনা এবং কেমন প্রার্থীকে ভোট দেবেন? না, এটা সৎ যোগ্য ভালো প্রার্থীকে ভোট দেবো ইনশাআল্লাহ 12 তারিখে, কোনো সংখ্যা নেই ইনশাআল্লাহ। মানে অনেক ক্ষেত্রে কিন্তু আগে তো মানে ভোট দেওয়ার আগে আপনি ভোট কেন্দ্রে গেছেন যে সেখানে গিয়ে দেখেন যে ভোট দেওয়া হয়ে গেছে, এবার কি এমন সংখ্যা আছে কিনা? না না, এরকম সংখ্যা নাই, যোগ্য ভালো ব্যক্তিকে ভোট দেবো ইনশাআল্লাহ, কোনো সংখ্যা নেই। আমরা আরেকটু কথা বলতে চাই যে আসলে যেহেতু চায়ের উত্তাপের সাথে সাথে এখানকার মানুষজনেরও একটু উত্তাপ আমরা দেখছি, যে আমরা আসলে এখানকার যারা এই ক্যান্টিনে যারা রয়েছে তাদের সাথে কথা বলতে চাই যে এবার আসলে কেমন প্রার্থীকে বেছে নেবেন এবং ভোট নিয়ে কোনো সংখ্যা আছে নেয়া, তারপরে এবারে যে নির্বাচনের পরিবেশ নিয়ে কোনো অভিযোগ আছে কিনা আপনাদের? আমার মনে হয় দেশ স্বাধীনের পর এবারকার ভোটটা হচ্ছে গ্রহণযোগ্য। আমি এরকম ইলেকশন আমার লাইফে দেখি নেই। আশা করি আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব, এই কথাটা ভুল ধারণা। এমন একজন প্রার্থীকে বেছে নেব যারা উন্নয়ন হবে এলাকার, আমরা এটাই চাই। ধন্যবাদ। যেমনটা আপনি আসলে শুনছিলেন যে এখানকার ভোটাররা যেটি বলছিলেন যে বিগত সময়ে তাদের যে ভোটাধিকার সেটা অনেকটাই আসলে অনেকে ভোট কেন্দ্রে যাওয়ার আগেই যে তাদের ভোট প্রয়োগ সেটি কিন্তু অনেক ক্ষেত্রে হয়ে গিয়েছিল। তবে এবার যেটি মনে করছেন যে আসলে ভোটের উৎসব হবে, এবার তাদের পছন্দের প্রার্থীদেরকে তারা বেছে নিতে পারবেন এবং সুন্দর পরিবেশে ভোট কেন্দ্রে যেতে পারবেন এবং প্রার্থীরাও আসলে উন্মুখ হয়ে আছে যে আসলে তারা তাদের যে জানান সেটি শেষ মুহূর্তে দিচ্ছে এবং ভোটাররাও আসলে আগামী 12 তারিখ তাদের পছন্দের প্রার্থীদের বেছে নিয়ে আগামী সংসদ নির্বাচনে আসলে যারা জয়ী হবেন এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তারা আসলে সামিল হবেন, এমনটাই প্রত্যাশা এই রংপুর অঞ্চলের সাধারণ মানুষের। হাফিজ, রংপুর থেকে এই ছিল আমার কাছে নির্বাচনী প্রচারণার শেষ সময় নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মাহমুদুল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারী ভোটারদের পরিচয় যাচাই নিশ্চিত করতে ভোট কেন্দ্রে মুখমণ্ডল খুলে শনাক্তকরণ বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহদি আমিন। বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। বোরখা নিকাব অপব্যবহারের আশঙ্কা প্রকাশ করে ডক্টর মাহদি আমিন বলেন, নির্বাচনের সময় ধর্মীয় অনুভূতিকে অপব্যবহার করে জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় বিপুল সংখ্যক বোরখা ও নিকাব প্রস্তুত করার খবর পাওয়া যাচ্ছে। এতে নারী ভোটারদের প্রকৃত পরিচয় শনাক্ত করা কঠিন হতে পারে। এজন্য প্রতিটি ভোট কেন্দ্রের নারী কক্ষ পর্যাপ্ত নারী পোলিং কর্মকর্তা নিয়োগেরও আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে অতিরিক্ত ব্যালট ছাপানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপির এই নেতা। আরও একটি বিষয় আমাদের নজরে এসেছে যে ভোট কেন্দ্রের আশেপাশে 400 গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার না করার বিষয়ে আজই একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। আমরা এই বিষয়টা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা মনে করি উৎসমুখ নির্বাচনী পরিবেশে এটি বিরূপ প্রভাব ফেলবে, অনেককে ভোট প্রদানে নিরুৎসাহিত করবে। জাপান বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ভবিষ্যৎ পণ্য রপ্তানির সম্ভাব্য বাধা দূর করবে বলে মনে করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই চুক্তি দেশের বাণিজ্য খাতকে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখবে। এই চুক্তি স্বাক্ষরকে ঐতিহাসিক অর্জন হিসেবে অভিহিত করে উপদেষ্টা জানান, এর মাধ্যমে জাপান তাদের বাজারে 7,079টি বাংলাদেশি পণ্যকে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে। বিপরীতে জাপানের 1,093টি পণ্যে বিনা শুল্কে বাংলাদেশে প্রবেশ করবে। প্রক্রিয়ার মধ্যেই অলরেডি আমাদের জাপানে মানে মানুষ যাওয়ার প্রবৃদ্ধি হয়েছে কয়েকশো%, এবং আমরা আশা করছি যে এই চুক্তি বাস্তবায়ন করার ফলে বাংলাদেশ থেকে জাপানে মানুষ যাওয়ার জন্য এবং তারা এই সক্ষমতা তৈরি করার জন্য এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট করছেন। আমাদের অনেকেই ওখানে স্টুডেন্ট আকারে যাচ্ছেন যারা মোস্টলি ল্যাঙ্গুয়েজ শিখতে এবং সাবসিকুয়েন্ট টু দি মানে তাদের ওখানে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেশন পেলে তারা আইদার কেয়ার গিভার অথবা নার্স অথবা আদার সার্ভিসে আমাদের লোকজনের চাকরির একটা বিশাল বাজার তৈরি হবে বলে আমরা মনে করছি।